২১-এর প্রথম প্রহরে শহীদ মিনারে রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর শ্রদ্ধা, শহীদদের রুহের মাগফিরাত কামনায় দোয়া। ছুটির দিনে তেজগাঁও অফিসে প্রধানমন্ত্রী তারেক রহমান, স্মারক ডাকটিকিট উন্মোচন। ট্রাম্পের পাল্টা শুল্ক অবৈধ ঘোষণার পর সব দেশের ওপর 10% শুল্ক আরোপ, আইনি ভিত্তি হারাতে পারে ঢাকা ওয়াশিংটন বাণিজ্য চুক্তি। ট্রাম্পের শুল্ক বাতিলের রায়ে দেশের পোশাক খাতে কমবে অনিশ্চয়তা, রপ্তানি কার্যাদেশ ধীরে ধীরে বাড়ার আশা। দিল্লিতে বাংলাদেশ মিশনের কার্যক্রম শুরু, জমা পড়েছে ভারতীয় পর্যটকদের আবেদন। স্বাগত জানাচ্ছি দ্য বিজনেস স্ট্যান্ডার্ডের নিয়মিত আয়োজন টিভিএস রাত ৮টার সংবাদে। সঙ্গে আছি আমি বর্ণা দাস। দেখছিলেন সংবাদ শিরোনাম, এবার বিস্তারিত। ২১-এর প্রথম প্রহরে কেন্দ্রীয় শহীদ মিনারে ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেছেন রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন। এরপরেই শ্রদ্ধা নিবেদন করেন প্রধানমন্ত্রী তারেক রহমান। অমর ২১শে ফেব্রুয়ারি ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের প্রথম প্রহরে শুক্রবার দিবাগত রাত ১২টা ১ মিনিটে প্রথমে রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ করেন। এরপরই পুষ্পস্তবক অর্পণ করেন প্রধানমন্ত্রী তারেক রহমান। পরে ভাষা শহীদদের জন্য দোয়া ও মোনাজাত করেন তিনি। ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় মসজিদের খতিব নাজির মাহমুদ এই দোয়া ও মোনাজাত পরিচালনা করেন। এরপর মন্ত্রিপরিষদের সদস্যদের নিয়ে শ্রদ্ধা নিবেদন করেন প্রধানমন্ত্রী তারেক রহমান। পরে বিএনপির চেয়ারম্যান হিসেবে দলের স্থায়ী কমিটির সদস্যদের নিয়েও পুষ্পস্তবক অর্পণ করেন তিনি। এরপর স্ত্রী জুবাইদা রহমান ও মেয়ে জাইমা রহমানকে সঙ্গে নিয়ে ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা জানান প্রধানমন্ত্রী তারেক রহমান। প্রধানমন্ত্রীর শ্রদ্ধা নিবেদনের পর সেনাবাহিনীর প্রধান জেনারেল ওয়াকারুজ্জামান, নৌবাহিনীর প্রধান অ্যাডমিরাল মোহাম্মদ নাজমুল হাসান, বিমান বাহিনীর প্রধান এয়ার চিফ মার্শাল হাসান মাহমুদ খান পুষ্পস্তবক অর্পণ করে শ্রদ্ধা জানান। এরপর বিরোধী দলীয় নেতা ও জামাত ইসলামের আমির শফিকুর রহমান ১১ দলীয় নির্বাচনী ঐক্যের পক্ষ থেকে নবনির্বাচিত সংসদ সদস্যদের সঙ্গে নিয়ে শহীদ মিনারে শ্রদ্ধা নিবেদন করেন। দায়িত্ব নেওয়ার পর আজ শনিবার প্রধানমন্ত্রীর কার্যালয়ে প্রথম অফিস করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। সরকার প্রধান হিসেবে এটি তার তৃতীয় কর্মদিবস। প্রধানমন্ত্রী হিসেবে শপথ নেওয়ার পর গত বুধ ও বৃহস্পতিবার তিনি সচিবালয়ে অফিস করেন। প্রধানমন্ত্রী ২১ ফেব্রুয়ারি শনিবার সকাল 10টা 10 মিনিটে রাজধানীর তেজগাঁওয়ে প্রধানমন্ত্রীর কার্যালয়ে অফিস করতে আসেন। কার্যালয়ের মুখ্য সচিব ABM আব্দুস সাত্তার ও অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমন প্রধানমন্ত্রীকে স্বাগত জানান। প্রধানমন্ত্রী নিজের কার্যালয়ের মূল ভবনে ঢোকার আগে সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া সরকারের সময় দায়িত্ব পালনকারী কর্মকর্তা কর্মচারীদের সঙ্গে কথা বলেন এবং তাদের খোঁজ খবর নেন। প্রধানমন্ত্রী তারেক রহমান কার্যালয়ের পুরনো অনেক কর্মকর্তা ও কর্মচারীর নাম ধরে কাছে ডেকে কথা বলেন। কার্যালয়ে ঢুকে প্রধানমন্ত্রী একটি স্বর্ণচাপা ফুলের চারা কার্যালয় চত্বরে রোপণ করেন। তিনি মহান আল্লাহর কাছে শুকরিয়া আদায় করে বিশেষ মোনাজাত করেন। পরে তারেক রহমান মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে স্মারক ডাকটিকিট উন্মোচন করেন। পাল্টা শুল্কের বদলে নতুন করে বিশ্বব্যাপী 10% শুল্ক আরোপের নির্বাহী আদেশে সই করার কথা জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। সুপ্রিম কোর্ট তার আরোপ করা বেশিরভাগ শুল্ককে অবৈধ ঘোষণা করে বাতিল করার মাত্র কয়েক ঘণ্টা পরই তিনি এই পদক্ষেপ নিলেন। ২০ ফেব্রুয়ারি সন্ধ্যায় সামাজিক যোগাযোগ মাধ্যমে দেওয়া এক পোস্টে ট্রাম্প জানান, তার আদেশ প্রায় তাৎক্ষণিকভাবেই কার্যকর হবে। এর আগে ট্রাম্প সুপ্রিম কোর্টের সিদ্ধান্তকে অত্যন্ত হতাশাজনক ও ভয়ঙ্কর আখ্যা দিয়ে তীব্র সমালোচনা করেন। হোয়াইট হাউসের একজন কর্মকর্তা জানান, যুক্তরাষ্ট্রের সঙ্গে ইতোমধ্যে বাণিজ্য চুক্তি সম্পন্ন করে ফেলা দেশগুলোর ওপরও এই নতুন 10% বৈশ্বিক শুল্ক আরোপ হবে। এসব দেশ এখন নিজেদের চুক্তিতে নির্ধারিত শুল্ক হারের বদলে সেকশন ১২২-এর অধীনে বৈশ্বিক 10% শুল্ক দেবে। সুপ্রিম কোর্টের ৯ জন বিচারপতির মধ্যে ৬ জন ট্রাম্পের পাল্টা শুল্ক আরোপকে অবৈধ ঘোষণার পক্ষে মত দিয়ে বলেছেন, প্রেসিডেন্ট তার ক্ষমতার সীমা অতিক্রম করেছেন। এ বিষয়ে এক প্রতিক্রিয়ায় বাংলাদেশের বাণিজ্য সচিব মাহবুবুর রহমান টিভিএসকে জানান, যুক্তরাষ্ট্রের সুপ্রিম কোর্ট এই শুল্কগুলোকে অবৈধ ঘোষণা করায় বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রের মধ্যে স্বাক্ষরিত বাণিজ্য চুক্তিও আইনি ভিত্তি হারাবে। সানেমের নির্বাহী পরিচালক ডক্টর সেলিম রায়হান বলেছেন,
যুক্তরাষ্ট্রের সুপ্রিম কোর্টের রায়ে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের জরুরি ক্ষমতা প্রয়োগ করে ঢালাও শুল্ক আরোপের ক্ষমতা সীমিত করা হয়েছে। ফলে বাংলাদেশের পোশাক রপ্তানিকারকদের মধ্যে নীতিগত অনিশ্চয়তা কিছুটা কমবে বলে আশা করা যায়। 21 ফেব্রুয়ারি এক প্রতিক্রিয়ায় তিনি বলেন, তাৎক্ষণিক রপ্তানি কার্যাদেশের প্রবাহ খুব দ্রুত বেড়ে যাবে এমনটি আশা করছি না। মার্কিন ক্রেতারা সাধারণত কয়েক মাস আগেই পোশাকের অর্ডার দিয়ে থাকে। তাদের সোর্সিংয়ে কৌশল মূলত ব্যয়, কমপ্লায়েন্স ও লজিস্টিক্সের মতো দীর্ঘমেয়াদী বিষয়গুলোর উপর ভিত্তি করে নির্ধারণ করা হয়। তবে আদালতের এই সিদ্ধান্ত আইনি অনিশ্চয়তা ও পূর্ব প্রযোজ্য শুল্ক আরোপের আশঙ্কা কমিয়ে ক্রেতাদের আস্থা বাড়াতে সাহায্য করতে পারে। তিনি আরও বলেন, এই প্রেক্ষাপটে জাতীয় নির্বাচনের মাত্র কয়েকদিন আগে অন্তর্বর্তী সরকারের তড়িঘড়ি করে সই করা বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রের মধ্যকার বাণিজ্য চুক্তিটি ইতোমধ্যেই প্রশ্নের মুখে পড়েছে। ভারতীয় নাগরিকদের জন্য পর্যটক ভিসা কার্যক্রম পুনরায় চালুর প্রক্রিয়া শুরু করেছে নয়াদিল্লিতে অবস্থিত বাংলাদেশ হাইকমিশন। আকস্মিকভাবে এই সেবা স্থগিত হওয়ার 2 মাস পর আজ 21 ফেব্রুয়ারি থেকে আবারও পর্যটক ভিসার আবেদন গ্রহণ শুরু হয়েছে। হাইকমিশনের ভিসা বিভাগের একজন জ্যেষ্ঠ কর্মকর্তা নাম প্রকাশ না করার শর্তে দ্য বিজনেস স্ট্যান্ডার্ডকে বলেন, ভারতীয় নাগরিকদের কাছ থেকে আবারও পর্যটক ভিসার আবেদন গ্রহণ শুরু করেছে হাইকমিশন। কিছুদিন আগে সিলেটে নিযুক্ত ভারতের সহকারী হাইকমিশনার অনিরুদ্ধ দাস বাংলাদেশি গণমাধ্যমকে জানান, বাংলাদেশিদের জন্য ভারতের মিশনগুলোতে সব ধরনের ভিসা সেবা পুরোপুরি চালুর পদক্ষেপ নেওয়া হয়েছে। এর পরপরই ভারতীয় নাগরিকদের জন্য পর্যটক ভিসা চালুর উদ্যোগের কথা জানালো বাংলাদেশ হাইকমিশন। গত ডিসেম্বর বিভিন্ন ইস্যুতে কূটনৈতিক উত্তেজনা বাড়ায় এই দুই দেশের সম্পর্কের অবনতি ঘটে। এর ফলে বাংলাদেশ ও ভারতের মধ্যে কনসুলার ও ভিসা সেবা ব্যাপকভাবে স্থগিত করা হয়েছিল। দর্শক, এ ছিল টিভিএস রাত 8টার সংবাদে। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।